নমস্কার। আমরা প্রায়ই বলি এই দেশটার সবচেয়ে বড় সমস্যা হলো সরকার। কিন্তু একটু থামুন, একটা প্রশ্ন করা যাক, সরকারটা বানায় কে? আজকের ভারতে আমরা নিজেদেরকে নাগরিক হিসেবে ভাবি না। আমরা ভাবি আমি কোন দলে, আমি কোন ধর্মে, আমি কোন আইডিওলজিতে। আমরা তো সিটিজেন না। এই মুহূর্তে আমরা তৈরি হয়ে গেছি এক প্রকার সাপোর্টারে। যে নেতা আমার, সে কোনোদিন কোনো ভুল করতেই পারে না। সে যদি দুর্নীতিতে জড়িয়েও পড়ে, আমরা বলি সবাই তো করে। যে দল আমার, তাদের স্ক্যাম মানেই হচ্ছে মিডিয়ার চক্রান্ত। এই জায়গাতেই নাগরিকত্ব মরে যায়। কারণ নাগরিক মানে হলো প্রশ্ন করা, ভুল দেখানো, দায়িত্ব চাওয়া। কিন্তু সাপোর্টার মানে হলো চুপ থাকা, জাস্টিফাই করা আর ডিফেন্ড করা। আমরা এখন ডিফেন্ড করতে বেশি ভালোবাসি, ডিমান্ড করার থেকেও বেশি। এজন্যই আমাদের নেতারা ভয় পায় না, কারণ তারাও জানে ভুল হলেও ভক্তরা তো পাশেই থাকবে। আজকের এই ভিডিওটা শুরুতেই বলে রাখি, এটাই কিন্তু কোনো অ্যানালিসিস হবে না, কোনো ফ্যাক্ট থাকবে না। আমার যারা দর্শক আছেন, যদিও সংখ্যা এই মুহূর্তে অনেকটাই সীমিত, তারা যদি ফ্যাক্ট বেসড কোনো ভিডিও প্রুফ বেসড কোনো ভিডিও দেখতে পছন্দ করেন, এই ভিডিওটা কিন্তু সেই রকম হবে না। সবার আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা হবে পুরোপুরি আমার একান্ত মতামত, এবং সেটার উপর ভিত্তি করেই আমি আজকে এই জিনিসটা সবার কাছে এই প্রশ্নটা রাখবো যে কি করে একটা দেশ সিটিজেনশিপ ডেমোক্রেসি থেকে আস্তে আস্তে অন্ধভক্ত এবং অটোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে। এবং তার মূল দায়ী সরকার না, কোনো রাজনৈতিক নেতা না, আমরা যারা এই দেশের সিটিজেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, একটা সিম্পল ক্লিক লাগে বাস। আর সেটা ছাড়াও শেয়ার করুন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই প্রশ্নটা সবার কাছে গিয়ে পৌঁছায় যে আদৌ কি আমরা এই মুহূর্তে এই দেশের সিটিজেন, নাকি না শুধুই কোনো না কোনো রাজনৈতিক দল বা কোনো না কোনো দাদার ভক্ত। তাহলে চলুন শুরু করা যাক। প্রতি বছর নতুন নতুন দাঙ্গা, নতুন নতুন হিংসা। কিন্তু আশ্চর্যের বিষয়টা কি জানেন? আমাদের আলোচনা কোনোদিন এটা শুরু হয় না মানুষগুলো মরল কেন, বরং আমাদের আলোচনাটা শুরু হয় ও কোন ধর্মের ছিল। একটা মানুষ মারা গেলে সে আগে মানুষ, কিন্তু আমাদের কাছে কি হয়ে যায়, সে হয় আগে হিন্দু, নয় আগে মুসলিম বা অন্য কোনো ধর্মের। আমরা লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করি। আমরা হোয়াটসঅ্যাপে বসে বলি ওরা শুরু করেছিল, ওরা তো ডিজার্ভ করে। কাল একটা যদি প্রশ্ন আসে, আমার পরিচিত কেউ যদি এভাবে মারা যায়, তখনও কি এই আইডিওলজিটা ইম্পর্টেন্ট থাকবে? দাঙ্গা তো শুধু রাষ্ট্রের ব্যর্থতা না, দাঙ্গা হলো নাগরিক বিবেকের ব্যর্থতা। কারণ যে সমাজ চুপ করে যায়, সেই সমাজই হিংসাকে নর্মাল করে। একটা ঘটনা বলি, জম্মুর কাটরায় কিছুদিন আগে একটা মেডিকেল কলেজ খুলেছিল, যার নাম ছিল শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স। অর্থাৎ আপনারা অনেকেই জানেন, জম্মুতে শ্রী মাতা বৈষ্ণো দেবীর মন্দির আছে, যেখানে সারা রাত লোকে পায়ে হেঁটে গিয়ে চড়ে সকালবেলা সেখানে পুজো দিয়ে আবার পায়ে হেঁটে ফিরতে পছন্দ করে। খুবই বিখ্যাত জায়গা। তো সেই মন্দিরেরই ট্রাস্ট বোর্ডের পয়সার মাধ্যমে এই মেডিকেল কলেজটি খোলা হয়েছিল। নিট দিয়ে প্রচুর ছাত্র ভর্তি হয়, ক্লাসও শুরু হয়েছিল, এনএমসি থেকে সম্পূর্ণ ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে রেজিস্টার হয়েছিল, তারা সার্টিফিকেট পেয়েছিল কলেজটা, এবং ক্লাসও শুরু হয়ে গিয়েছিল। স্বপ্ন শুরু হয়েছিল ডাক্তার হওয়ার, মানুষ বাঁচানোর। তারপর কি হলো? হঠাৎ করে শুরু হলো প্রতিবাদ। কারণ কি? বেশিরভাগ ছাত্র মুসলিম, 50টা অ্যালোকেটেড সিটের মধ্যে 45 জনই মুসলিম। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনোদিন যে কথাটা আগে হয়নি, ফ্যাকাল্টি নিয়ে যে কথাটা আগে হয়নি, সেই জায়গায় প্রথম প্রশ্নটা ছিল ওই মানুষগুলো কারা, ওদের ধর্মটা কি? এই কলেজে ছাত্ররা তো ধর্ম দেখে ঢোকেনি, নিটে র্যাঙ্ক দেখে ঢুকেছে, তাদের র্যাঙ্ক হয়েছে, তারা সেই সিট অ্যালোকেটেড হয়েছে, তাই জন্য তারা ঢুকেছে। কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো সমস্যা। লোকজন রাস্তায় নামলো, বিভিন্ন ডানপন্থী ধর্মভিত্তিক সংস্থাগুলো, বজরং দলের মতো স্লোগান উঠলো, চাপ তৈরি হলো। একটা ভয়ঙ্কর প্রশ্ন ঘুরতে লাগলো, হিন্দু মন্দিরের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে মুসলিম ছাত্ররা কিভাবে পড়বে? এই প্রশ্নটাই প্রমাণ করে দেয় আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। এখানে এডুকেশন নেই, এখানে আর স্বাস্থ্য নেই, এখানে শুধু আছে একটাই জিনিস, ধর্মের পরিচয়। এরপর হঠাৎ করে মেডিকেল কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশন, এনএমসি, কলেজটার পারমিশন তুলে নিল। ন্যাশনাল মেডিকেল কমিশনই এই পারমিশনটা আগে দিয়েছিল। কলেজ বন্ধ হয়ে গেল, ক্লাস বন্ধ হয়ে গেল, ছাত্রদের বেরিয়ে যেতে বলা হলো, এবং বলা হলো অনেক রকম ডকুমেন্টেশন আমরা আগে দেখি, ফ্যাকাল্টি কম, ঠিক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ টিচার নেই, এইসব বাহানা দেখিয়ে কলেজটার সার্টিফিকেশন কেড়ে নেওয়া হলো। আরে যদি কারবি তাহলে দিয়েছিলি কেন? নাকি না তোদেরও মেরুদণ্ডে এইটুকু জোর নেই যে জনা কয়েক লোকের প্রতিবাদের সামনে তোরা মেরুদণ্ডটাই ভেঙে ফেললি নিজের? একজনকে এই প্রশ্নটা করলো না, এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? এবং এরপর আসি সবচেয়ে ডিস্টার্বিং যে অংশ, সেটা হচ্ছে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর কিছু মানুষ উৎসব পালন করলো, রীতিমতো রাস্তায় মিছিল, মিষ্টি খাওয়ানো, আবির ছড়ানো, এই সব হলো। একটা মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় উৎসব,
একটু ভেবে দেখুন, এটা কিন্তু কোনো ফ্যাক্টরি না, কোনো মানে মদ্যপানের বার না, কোনো ক্যাসিনো না, এটা একটা মেডিকেল কলেজ, মানে হাসপাতাল, ডাক্তার, মানুষের জীবন। আর সেইটা বন্ধ হওয়ায় আমরা আজ খুশি। কাল যদি আপনার আমার কারোর বাড়িতে কোনো রকম মেজর কোনো প্রবলেম হয় হেলথ নিয়ে, ধরুন হার্ট অ্যাটাকই হয়, আপনার ডাক্তারটি যদি মুসলিম হয় তখনও কি আপনি মন্দির মসজিদ আইসিইউর বেডে কোন আগে রুগী হিন্দু ছিল না মুসলিম ছিল, আমার ডাক্তার হিন্দু না মুসলিম সেইটা চাইবেন? তখন কি আপনি একটা স্লোগান চাইবেন না একটা স্টেথোস্কোপ চাইবেন? কিন্তু আজ আমরা হাততালি দিচ্ছি একটা মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ার ফলে। এই ঘটনাটা একটা কলেজের গল্প না কিন্তু দাদা, এটা একটা মাইন্ডসেটের গল্প। সকলেই তো জানেন গোমাংস সন্দেহ করে উত্তরপ্রদেশে একজন মানুষকে পিটিএম এ ফেলা হয়েছিল, একজন মুসলিম মানুষকে। পরে যদিও তার ফ্রিজ খুলে কোনো গোমাংস পাওয়া যায়নি। যে সমাজে একটা মেডিকেল কলেজ বন্ধ হওয়াটা ধর্মীয় জয়ের মতো লাগে, সেই সমাজ আসলে বলছে আমাদের তো স্বাস্থ্যের দরকার নেই, আমাদের বিজ্ঞানের দরকার নেই, আমাদের কোনো ভবিষ্যতেরও দরকার নেই, আমাদের শুধু দরকার হচ্ছে দাদা আইডেন্টিটি ভ্যালিডেশন। আমাদের লিডারেরাও আমাদেরই মতো হয়। যে মানুষটা মেডিকেল কলেজ বন্ধ হওয়ার ফলে খুশি হয়, সেই লিডার কেন স্বাস্থ্য নিয়ে ভাববে বলুন তো? যে জনগণ ধর্মের নামে এডুকেশনকে স্যাক্রিফাইস করতে রাজি, তার লিডার কেন একটা হসপিটাল বানাবে? সে কেনই বা শিক্ষিত হবে? এই কারণেই বলি, আমরা সিস্টেমের ভিকটিম না দাদা, আমরাই সিস্টেম, এবং এই সিস্টেমকে খারাপ করি আমরাই। খুব সহজভাবে আমরা বলতে পারি ইন্ডিয়া ইজ ডাইভার্স, ইন্ডিয়া ইজ ইনক্লুসিভ, কিন্তু আসল সত্যিটা কি জানেন? ভারত এখনো ভীষণভাবে রেসিস্ট। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা নিজেরা সেটা বুঝতে চাই না। কথায় কথায় আমরা অনেক সময় মেডিকেল ডিবেট নিউজ ডিবেট পর্যন্ত হয়ে যায়, অন্যান্য দেশে ভারতীয়দের উপর অত্যাচার করা হয়েছে শুধুমাত্র ব্রাউন স্কিন কালারের জন্য, এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু একটা জিনিস সত্যিকারের বলুন তো, আমরাও কি কম রেসিস্ট? আমরা এখনো শ্বেতাঙ্গ মানুষ দেখলে, সাদা চামড়ার মানুষ দেখলে আলাদা রকমের বিহেভ করি। কোনো শ্বেতাঙ্গ ট্যুরিস্ট যদি আমাদের এখানে আসে, বেশি বেশি করে তাদের কাছে ঘেঁষে যাওয়া, তাদের প্রাইভেট স্পেস হানি করা, অতিরিক্ত অ্যাটেনশন দেওয়া, কথায় কথায় তাদেরকে ডাকা, মহিলা ট্যুরিস্ট এলে ক্যাট কলিং করা, হোটেল, ক্যাফে, এয়ারপোর্ট সব জায়গায়। আর সেই মানুষটা যদি কৃষ্ণাঙ্গ হয় বা আফ্রিকান হয়, বা যদি সে আমাদেরই দেশের নর্থ ইস্টের কোনো পার্টের মানুষ হয়, তখন আমাদের টোন বদলে যায়, তখন আমাদের বিহেভিয়ার বদলে যায়। আর এটাই হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার। আমরা এখনো ভাবি হোয়াইট মানি সুপিরিয়র। সেই জন্যই আমাদের দেশে দেখবেন ফর্সা করার ক্রিমের প্রচুর প্রচলন। এটা আমাদের দেশে বলবো না, এটা সাউথ ইস্ট এশিয়ার একটা প্রবলেম। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফর্সা হওয়ার আমাদের মধ্যে একটা ভীষণ টেন্ডেন্সি আছে। কিন্তু যারা কৃষ্ণাঙ্গ, যারা আফ্রিকান অরিজিনাল লোক, কই তারা তো কোনো ফর্সা হওয়ার ক্রিম তাদের প্রয়োজন পড়ে না, কারণ তারা কৃষ্ণাঙ্গ এবং তারা জানে, তারা কোনো মতেই মনে করে না যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাদের থেকে সুপিরিয়র। কিন্তু আমাদের মধ্যে এই একটা সমস্যা আছে, আমরা নিজেদেরকে আস্তে 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 সাদা করে ময়দা বানিয়ে ফেলতে চাই। আমি জানি না কিসের অবসেশন এটা নিয়ে। আমরা বলি ট্যুরিজম বাড়াতে হবে, কিন্তু কোনো ফরেন ট্যুরিস্ট এলে তখন আমরা কি করি? জোর করে ছবি তোলা, তাদের দিকে তাকিয়ে থাকা, তাদের পার্সোনাল স্পেস নষ্ট করা, গ্রুপ করে পুরো ঘিরে ফেলা। দেখেছেনই তো হোলিতে একজন জাপানিজ ট্যুরিস্ট বা একজন ফরেন ট্যুরিস্ট, মাফ করবেন আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার, তাকে গ্রোপ করা হয়েছিল রীতিমতো রং মাখানোর নাম করে। একজন স্প্যানিশ ট্যুরিস্ট মহিলা যিনি ভারতে ঘুরতে এসে গ্রুপ হ্যারাসমেন্ট এবং রেপের শিকার হন। পুরো দুনিয়া দেখে ভারত কিভাবে গেস্টকে ট্রিট করে। ট্যুরিজম তো শুধু প্রমোশন না, ট্যুরিজম মানে হচ্ছে সেফটি, ডিগনিটি, রেসপেক্ট। আর আমরা কি সেইটা দিতে পারি? না। আমরা খুব ক্যাজুয়ালি কোনো কৃষ্ণাঙ্গ মানুষকে দেখলে বলি ও কালু, এ কালিয়া। আমরা ভাবি এগুলো মজার বিষয়। এটা কিন্তু কোনো মজা না, এটা ডিহিউম্যানাইজেশন। ব্ল্যাক মানুষ মানে যারা কৃষ্ণাঙ্গ মানুষ আমাদের চোখে ইনফিরিয়ার, একটু নিচু, হাসির খোরাক, এক প্রকারের স্টেরিওটাইপ। আর তারপর আমরা বলি ভারত তো রেসিস্ট না, বরং ভারতের উপরই রেসিজম হয়। আর সবচেয়ে বেদনাদায়ক এবং শেমফুল জায়গা এটা, আমাদের কাছে নর্থ ইস্টের মানুষ মানেই চাইনিজ। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এখানকার মানুষ মানেই আমাদের কাছে তারা হয়ে যায় চাইনিজ, চিংকি, চাউমিন, হাক্কা। নাম আছে, রাজ্য আছে, ভাষা আছে, ইতিহাস আছে, আজ ওরা আমাদের চোখে তাও ফরেনার। এঞ্জেল চাকমার ঘটনাটা মনে আছে তো? এই কিছুদিন আগে যেটা ঘটে গেল, একজন নর্থ ইস্টের ছাত্রকে চেহারা নিয়ে গালাগালি করা হলো, তাকে এবং তার ভাইকে, রেশিয়াল স্লার, তারপর তাকে ব্রুটালি অ্যাসল্ট করা হলো। সে হসপিটালে নিজের জীবন নিয়ে লড়তে লড়তে মারা গেল, এবং তার ভাই গভীরভাবে আহত হলো। সবার আগে আমরা কি করলাম? প্রথমে তো কোনো পুলিশ কোনো এফআইআর বা কিছু নিতেই চাইছিল না। পরে সোশ্যাল মিডিয়ার প্রেসারে পড়ে পুলিশ এফআইআর নিতে রাজি হলো, এবং আমরা ডিবেট করলাম ওটা রেসিজম ছিল কি আদৌ? যে সমাজে
রেসিজমের জন্য মারধর হয় এবং সেখানে তারপরেও রেসিজম আছে এটা প্রুফ করতে হয়, সেই সমাজ দাদা অলরেডি শেষ, বাঁচানোর কোনো উপায় নেই। আমরা রেসিস্ট না, আমরাই শুধু এটা বিশ্বাস করি, আর কেউ না। কারণ আমাদের রেসিজম তো লাউড না, আমাদের রেসিজম ক্যাজুয়াল, ডাক নামের মধ্যে, একটা টোন টিটকিরি কাটার মধ্যে, তাকিয়ে থাকার মধ্যে, নিশ্চুপ থাকার মধ্যে। এই রেসিজমটাই সবচেয়ে ডেঞ্জারাস। মনে রাখবেন, এঞ্জেল চাকমার মারা যাওয়ার আগে শেষ কথাটা ছিল, আই অ্যাম নট চাইনিজ, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান লাইক ইউ। যে দেশ নিজের দেশের মানুষকেই ফরেনার ভাবে, কোনো কৃষ্ণাঙ্গ মানুষকে দেখলে মজা ভাবে, নর্থ ইস্টের কোনো মানুষকে দেখলে বাইরের লোক ভাবে, সে দেশ গ্লোবাল রেসপেক্ট কোনোদিন চাইতে পারে না। রেসিজমটা শুধু ওয়েস্টার্ন প্রবলেম না, রেসিজম আমাদের ঘরের ভেতরে আছে। এবার আসি সবচেয়ে আনকমফোর্টেবল একটা জায়গা, কাশ্মীর। কাশ্মীরে একটা টেররিস্ট অ্যাটাক হলেই আমরা কি শুরু করি? কাশ্মীরি ছাত্ররা দেশের যে কোনো প্রান্তে যেখানেই লেখাপড়া করুক না কেন তাদের বুলি করা শুরু করি, হোস্টেল থেকে বের করে দিই, দোকানদারদের সন্দেহ করি, সোশ্যাল মিডিয়াতে বলি প্রত্যেকেই টেররিস্ট, সবাই পাকিস্তানি। ঘটনাটা ঘটলো এক জায়গায় আর শাস্তি পেল পুরো একটা জনগোষ্ঠী। আমাদের কাছে কাশ্মীর মানে কি জানেন দাদা? শুধু একটা জমির টুকরো এবং একটা পলিটিক্যাল ইস্যু। কাশ্মীরের মানুষরা আমাদের কাছে কাশ্মীর না। কাশ্মীরে প্রবলেম্যাটিক এলিমেন্ট আছে অবশ্যই, অস্বীকার করার কিছু নেই, কিন্তু বলুন তো কোন রাজ্যে ক্রিমিনাল থাকে না, কোন রাজ্যে এক্সট্রিমিজম থাকে না, কোন রাজ্যে ভায়োলেন্স থাকে না? তাহলে কি আমরা বলবো পুরো উত্তরপ্রদেশই ক্রিমিনাল, বা পুরো বিহারি হচ্ছে মাফিয়া, বা পুরো দিল্লিতেই রেপিস্ট? বলি না তো কখনোই। কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে যখনই কিছু না কিছু একটা ঘটনা ঘটে তখন পুরো রাজ্যটাই হয়ে যায় আমাদের কাছে ভিলেন। আজ আমরা কাশ্মীরিদের সন্দেহ করি, কাল সেই জায়গায় অন্য কেউ হবে। রেসিজম সবসময় ওদের এই কথাটা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় আমাদের দিয়েই। আজকে আমাদের দেশ বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি। বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের ভারতকে বলা হয় দিস আর মোস্ট ডাইভার্স কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আসলে কি জানেন তো দাদা, আমাদের দেশটা হচ্ছে অনেকটা হস্টেলের মতো। একই রুমে থাকে অনেকজনই, কিন্তু কেউ কারোর পরিবার না, বাধ্য হয়ে থাকে। আমরা কিন্তু দাদা দুর্নীতিকে ভীষণ ঘৃণা করি, কিন্তু কন্ডিশনস অ্যাপ্লাই। যদি দুর্নীতি ওদের হয় তখন আমাদের রাগ হয়, আর যদি দুর্নীতিটা আমাদের হয় আমরা তখন হয়ে উঠি এক একজন বিশাল বড় বড় উকিল। তখন আমরা বলি কোর্ট তো কিছু বলেনি, এভিডেন্স কোথায় আছে, ইনভেস্টিগেশন তো চলছে, কই কাউকে তো গ্রেপ্তার করা হয়নি। কিন্তু আবার আমরাই কোনো গরিব যদি চুরি করে তখন বলি এই দেশটা পুরো শেষ হয়ে গেছে। এটাই সিলেক্টিভ মোরালিটি। আমরা বড় চোরকে সবসময় ডিফেন্ড করি, কিন্তু ছোট চোরকে শাস্তি দিয়ে ফেলি। কারণ বড় চোর আমাদের আইডিওলজির চোর, আমাদের পার্টির চোর, আমি যে পার্টিকে পছন্দ করি তার চোর। এই দ্বিচারিতাই এই দেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলছে আস্তে আস্তে। আইন যদি সবার জন্য এক না হয় তাহলে রাষ্ট্র শুধু কাগজেই থাকে। বিদেশে গেলে আমরা হয়ে উঠি পারফেক্ট সিটিজেন। ডাস্টবিন খুঁজি, লাইন মেনে চলি, নিয়ম মেনে চলি, রাস্তাঘাটে নোংরা ফেলি না, কিছু না। কিন্তু যে মুহূর্তে দেশে ফিরি সব সিভিক সেন্স আমাদের মধ্যে থেকে উধাও হয়ে যায়। কেন? কারণ আমাদের মাথায় একটা ধারণা ঢুকেছে পাবলিক স্পেস মানে সবার স্পেস না, পাবলিক স্পেস মানে বরং কারোরই না জায়গাটা। তাই রাস্তায় থুতু ফেলা যায়, ট্রেনে ময়লা ফেলা যায়, পাবলিক টয়লেট নোংরা করে চলে আসা যায়। এবং তারপর বলি সরকার তো কিছুই করে না। কিন্তু সরকার করবে কি যদি নাগরিক নিজেই না কেয়ার করে নিজের সম্পদের? ক্লিনলিনেস তো আর কোনো একটা ক্যাম্পেইন না, কথায় কথায় তো স্বচ্ছ ভারত অভিযান বললেই স্বচ্ছ হয়ে যায় না। এই হ্যাবিটটা সবাই একজন মানুষের মধ্যেও আসতে হয়। অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসেবে আপনার মধ্যে এই হ্যাবিটটা আসার প্রয়োজন। আমরা দায়িত্ব চাই না দাদা, আমরা শুধু সুবিধা নিতে চাই। এই কারণেই পাবলিক স্পেসটা আমাদের কাছে একটা ডাম্পিং গ্রাউন্ড। মাঝে মধ্যেই আমরা এই প্রশ্নটা করি, আমাদের মধ্যে এই কথাটা ওঠে, ভাইরাল হয়ে যায় মাঝে মধ্যে, যে দেখো ওই ডেভেলপ কান্ট্রির লিডারেরা কত সিম্পল, কত ডাউন টু আর্থ। পাবলিক ট্রান্সপোর্টে, মেট্রোতে, বাসে, ট্রামে ওরা চড়ছে, কোনো সিকিউরিটি নেই, কোনো লালবাতির বিশাল বড় বড় কনভয় নেই। আর আমাদের দেশে মানে ছুটকো ছাটকা নেতা হলেও তার সবার আগে একটা ফরচুনার বা ইনোভা থাকবে, একটা মানে বিশাল বড় তার একটা কনভয় থাকবে, 10টা-12টা গাড়ির, সামনে দিয়ে পুলিশের পাইলট কার, পেছনে পুলিশ, 10টা সিকিউরিটি। এইসব দেখে আমরা বলি আমাদের দেশটা কোনোদিন ঠিক হবে না। কিন্তু প্রশ্নটা একটু উল্টো করে দেখি, ওদের দেশের লিডাররা সিম্পল কেন? কারণ ওদের সিটিজেন প্রশ্ন করতে জানে, ওদের সিটিজেন পুজো করে না। আর আমরা পাওয়ার দেখলে মাথা নত করি, ফরচুনার দেখলেই মনে হয় লিডার ভীষণ বড়, বরং যেই লিডারের গাড়ি ছোট সেই লিডারও ছোট। সিকিউরিটি দেখলে ভাবি এ ডেফিনেটলি ইম্পর্টেন্ট একজন মানুষ। আমরাই ভিআইপি কালচার বানিয়েছি দাদা, আমরাই লিডারকে দেবতার জায়গায় বসিয়েছি। আর তারপর আমরা অবাক হই আমাদের লিডারেরা কেন ওই ডেভেলপ কান্ট্রির লিডারদের মতো না। আমরা বলি ডেভেলপ দেশে দাদা ব্রাইবারি, ঘুষ নেই, ওখানে সিস্টেম একদম পরিষ্কার। এটা সত্যি,
কিন্তু কথাটা পুরোটা সত্যি না। ওখানে কেন ঘুষ নেই জানেন? কারণ ওখানে জনগণ ঘুষ দেয় না। আর আমরা প্রথমে তো নিজের কাজটা তাড়াতাড়ি হাসিল করিয়ে দেওয়ার জন্য ঘুষ দিয়ে দিই, তারপর বলি পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছে মশাই। আমরা শর্টকাট চাই, লাইন বাইপাস করতে চাই, ফাইল তাড়াহুড়ো করে বের করাতে চাই, আর যখন অফিসার টাকা চাই সবের জন্য তখন আমরা দিয়েও দিই। তারপর সোশ্যাল মিডিয়াতে লিখি ইন্ডিয়া ইজ করাপ্ট। করাপশন শুধু যারা নেয় তাদের কারণে হয় না, করাপশন বাঁচে যারা দেয় তাদের জন্য। এটা স্বীকার করাটাই সবচেয়ে কঠিন সত্য। আমরা প্রায়ই বলি দেশে ইনফ্রাস্ট্রাকচার নেই, হসপিটাল ভালো না, ইউথ আনএমপ্লয়েড, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, দাওয়ার নেই, কিচ্ছু নেই। সব কথা ঠিক, কিন্তু ইলেকশন চলে এলেই আমরা কি চাই? আমরা চাই মন্দির, আমরা চাই মসজিদ, আমরা চাই গির্জা, ইমোশন, আইডেন্টিটি পলিটিক্স, জাতপাত। দেখেছেন তো ভাইরাল ভিডিওতে লোকজন নিজেই বলছে, আরে চাকরি চাই না দাদা, আমাদের মন্দির হলেই হলো, বা আমাদের মসজিদ হয়ে গেলেই হলো, আমাদের আর কিছু চাই না, আমাদের মানুষ ক্ষমতায় থাকলেই, আমাদের দাদা ক্ষমতায় এলেই হলো। লিডার তো দাদা বোকা না, সে বুঝে গেছে রাস্তায় ভোট নেই, হসপিটালে ভোট নেই, জবে ভোট নেই, ভোট আছে ইমোশনে, হিন্দু মুসলিম ধর্মের লড়াইতে। তাই লিডার কি করে? সে একটা মন্দির বানিয়ে দেয়, একটা মসজিদ বানিয়ে দেয়, একটা আমরা ভার্সেস ওরা ন্যারেটিভ তৈরি করে দেয়। আর তারা আবার মন্দিরটা ভীষণ দ্রুতও দেয় দাদা, এখানে কিন্তু কোনো দেরি হয় না, কারণ তারা জানে ইমোশন বানানোটা ইনফ্রাস্ট্রাকচার বানানোর চেয়ে অনেক বেশি সহজ। আমরা ভীষণ সহজে একটা কথা বলে দিই, পুরো দেশের সিস্টেমটাই খারাপ। কিন্তু এই সিস্টেমটা বানায় কে মশাই? যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, যে আজ একটা ভুল খবর, একটা ফেক খবর শেয়ার করে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন না করে ফেসবুক হোয়াটসঅ্যাপে, যে প্রশ্ন করে না, যে ভুল লোককে ভোটে জিতিয়ে আনে বারবার, যে নিজের লিডারকে ভগবান তুল্য বানিয়ে ফেলে। সিস্টেম কোনো আলাদা এন্টিটি না দাদা, সিস্টেম মানে আমরা। আমরা যদি মন্দির মসজিদ নিয়েই খুশি থাকি, লিডার আর কি দেবে দাদা আমাদের নেতারা? আমরা যদি ফরচুনারে ঘোরা লোকজনকে পুজো করা শুরু করি, তো লিডার কেন ডাউন টু আর্থ হবে? আমরা যদি প্রশ্ন না করি, লিডার অ্যাকাউন্টেবল হবে কেন? আমরা শুধু ডেভেলপড দেশের সুবিধাটাই চাই, কিন্তু ডেভেলপড দেশের সিটিজেন হতে চাই না। আমরা পরিষ্কার সিস্টেম চাই, কিন্তু সিস্টেমকে পরিষ্কার করার যে দায়িত্ব সেটা নিতে চাই না। আমরা একজন স্ট্রং নেশন হতে চাই, কিন্তু সেই দেশের ম্যাচিওর সিটিজেন হতে চাই না। এই কন্ট্রাডিকশনটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই দেশটা না অনেক তাড়াতাড়ি শুধরে যাবে আমরা জনগণরা যদি সবার আগে সঠিক হই, আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করি, আমরা যদি প্রশ্ন করতে শিখি, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, হেলথ এইসবের উপর ন্যারেটিভ সেট করি ভোটের, তাহলে লিডারও বাধ্য হবে এডুকেশন, হেলথ, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলতে এবং সেগুলো করে দিতে। ভিআইপি কালচারটা দয়া করে বন্ধ করুন। ভিডিওটা এখানেই শেষ করলাম এই কথাটা বলে। জানি এই ভিডিওটা অনেকের ভালো লাগলো না। আসলে কি জানেন তো, আমার এই কথাগুলোর সাথে যারা একমত হবেন তারা বুঝতে পারছেন যে এই ভিডিওটা তাদের জন্য না, মানে আমি যাদের টার্গেট করে কথাগুলো বলছি এই ভিডিওটা তাদের জন্য না। কিন্তু আমার এই কথাগুলো শুনে যাদের গায়ে লাগবে না দাদা, এই ভিডিওটা তাদের জন্য, এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার।